60 crossed. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু আগে যেটা হিমালয়ান স্ক্র্যাম 411 ছিল সেটা এখন স্ক্র্যাম 440 হয়ে গেছে। সো ডেফিনেটলি ইঞ্জিনে এখানে চেঞ্জ হয়েছে, অ্যান্ড আরও যে আপডেটগুলো দিয়েছে উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে অ্যাজ এ স্ক্র্যাম্বলার এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর রাইড রিভিউ, সো এখানে এই যে আপডেটসগুলো এসছে এর জন্য রাইডে কি চেঞ্জ হয়েছে সেটা আপনাদের সাথে ডিসকাশন করবই। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কলকাতা বাইকার জোন ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, বাইকটা যেহেতু একদমই নতুন, সো ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো অফ অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাই, প্রতিটা ভিডিওর মতন নর্মাল কি আগের মতনই, কোনো চেঞ্জ কিন্তু আপনি এখানে পাবেন না। এবার ওয়েভ কি হলে ভালো হতো কি না সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। আচ্ছা দেখুন, মোটামুটি এখানে 5টা বড় চেঞ্জ হয়েছে। এবার কী কী হয়েছে সেটা আপনাদের বলে দিই। সব থেকে প্রথমে কালারের ব্যাপারটা বলি। আগে যেটা আমরা হিমালয়ান স্ক্র্যাম 411 পাচ্ছিলাম, ওখানে কিন্তু টোটাল 7খানা কালার আছে, কিন্তু এখানে আপনারা এই যে নিউ বলতে পারেন রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 পাচ্ছেন, টোটাল 5টা কালার আছে। দুটো বলতে পারেন এখানে ভেরিয়েন্ট আছে কালার হিসেবে, যেরকম ট্রেল ভেরিয়েন্ট আছে যেখানে আপনি দুটো কালার পাবেন, আর ওখানে কিন্তু এটা কিন্তু ফোর্স মডেল যেটা সামনে দাঁড়িয়ে আছে টপ মডেল, এখানে থেকে ওখানে কালার দুটো ডিফারেন্ট, প্লাস ওখানে কিন্তু আপনি স্পোক হুইল পাচ্ছেন। এখানে 3টে টোটাল কালার আছে, ঠিক আছে। এই যে কালারটা দাঁড়িয়ে আছে কোম্পানি এটাকে বলছে ফোর্স ব্লু কালার, আর এখানে আপনি এই যে অ্যালয় হুইল পাচ্ছেন। আচ্ছা, এরপরে যেহেতু কালারটা একদমই নতুন, একবার 360 ভিউ আপনাদের দিয়ে দিই। মোটামুটি সামনে এটাকে হোয়াইটই এখানে রাখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আর যেহেতু এটা বলতে পারেন যে ফোর্স ব্লু কালার, হালকা দেখুন এখানে স্পার্কলিং ওই যে ব্যাপারটা ওটা আছে। দেন রয়্যাল এনফিল্ডের এখানে একটা লোগো ইঞ্জিনে চেঞ্জ হয়েছে বলছি আগে, পুরোপুরি ব্ল্যাক, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন 3D লোগো। ট্যাঙ্কটা মেটালিক, কিন্তু এই যে সাইড এই যে ব্যাপারটা এটা কিন্তু এখানে আপনার ফাইবার, যেখানে স্ক্র্যাম 440 স্টিকারিং আপনারা পাচ্ছেন। সাইডটা যদি দেখেন এখানে মোটামুটি ওই ব্ল্যাকই ম্যাক্সিমাম রাখা হয়েছে, কিন্তু এখানে যদি দেখেন এটাকে এখানে ফাইবারে করা হয়েছে। আর যেরকম আপনারা রাইট সাইডে দেখছেন, লেফট সাইডেও কিন্তু মোটামুটি মোরালেস আপনি জিনিসপত্র কালার হিসেবে সেম পাচ্ছেন। আচ্ছা, এরপরে যেখানে মাইনার বা মেজর চেঞ্জ হয়েছে ওগুলোর ব্যাপারে কথা বলি। কালারটা আপনাদের বলে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার এখানে সবথেকে প্রথমে ফ্রন্ট ভিউতে যেটা পাবেন নতুন, এখন আপনারা এলইডি হেডল্যাম্প পাচ্ছেন। মোটামুটি বলতে পারেন গুরিল্লা বা যেরকম আমরা হিমালয়ান 450-তে দেখেছি ওই রকম হেডল্যাম্প আছে, যেখানে এই যে রয়্যাল এনফিল্ডের লোগো আছে। এবার এখন আমি যে এটা কিটাকে অন করছি, দেখুন এটা জ্বলে উঠছে। এখন প্রচণ্ড রোদ আছে বাইরে, ওই জন্য হয়তো বুঝতে পারছেন না, কিন্তু হ্যাঁ যদি ইগনিশনটাকে এখানে অন করি, এই যে হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য কিন্তু এখানে আলাদাভাবে সুইচ দেওয়া আছে। এই দেখুন হাই বিম লো বিম অ্যান্ড দেন এই যে পাস লাইট, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করি, আর এখানে কিন্তু আমরা আগের মতন অনেকটাই বলতে পারেন এই যে বাল্ব টার্ন ইন্ডিকেটার পাচ্ছি, আর এটা কিন্তু নন ফ্লেক্সিবল উইথ দ্য হ্যাজার্ড ল্যাম্প অপশন। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে নেক্সট যে চেঞ্জটা দেখুন, আগেও কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস ছিল, এখনও ডুয়াল চ্যানেল এবিএস, কিন্তু আগে সুইচেবল ছিল না, রিয়ার এবিএসটাকে অফ করা যেত না। এখন কিন্তু আপনি এটাকে এখানে অফ করতে পারবেন। আর এরপরে ইঞ্জিনে এখানে দুটো বড় চেঞ্জ হয়েছে, সেটা আপনাদের বলে দিই। সব থেকে 3টে বড় চেঞ্জ। সব থেকে প্রথমে তো ইঞ্জিন ক্যাপাসিটি বেড়েছে, যেটা আগে 411 ছিল, এখন এখানে আপনারা 443cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। আর বলতে পারেন পাওয়ার টর্ক ফিগারও এখানে হালকা বেড়েছে, পাওয়ার 1 PS বেড়েছে, মোটামুটি এখন 25.4 PS পাচ্ছেন। অ্যান্ড দেন টর্ক 2 নিউটন মিটার বেড়েছে, এখন 34 নিউটন মিটার টর্ক আপনারা পাচ্ছেন। আচ্ছা, এরপরে নেক্সট চেঞ্জটা কি? নেক্সট চেঞ্জ হচ্ছে আপনারা এখানে আগে 5 স্পিড গিয়ার বক্স পেতেন, এখন আপনারা এখানে 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন। সো এটাও কিন্তু একটা চেঞ্জ। সো কতটা এখানে স্মুথ হয়েছে, কতটা কি অ্যাক্সিলারেশনে চেঞ্জ হয়েছে, এভরিথিং ইন ডিটেল আপনারা কিন্তু এখানে চালানোর টাইমে ডিসকাশন করব। আর তার বাদে যদি দেখেন হালকা এখানে ইঞ্জিনে যেহেতু চেঞ্জ হয়েছে, পাওয়ার টর্ক হোক বা বোর স্ট্রোক হোক, সো হালকা আওয়াজে চেঞ্জ হওয়া উচিত। এবার আওয়াজে কতটা চেঞ্জ হয়েছে ওটাও আমি আপনাদেরকে এখানে এক্সস্ট সাউন্ডে শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা মোটামুটি শুনে নিয়েছেন। এই যে
এখানে এটাও কিন্তু এই যে মাফলার কভারটা এটাও কিন্তু মেটালিক আর পুরোপুরি ব্ল্যাক কালার। এবার আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এরপরে এই যে স্ট্রাকচারটা, মেইন যে স্ট্রাকচারটা চাষি এটা কিন্তু সেম, বাট কোম্পানি বলছে এখন এই যে এই রিয়ার এই যে পোর্শনটাকে এটাকে আরও বেশি স্ট্রং করা হয়েছে, সো দ্যাট ট্যাঙ্ক ব্যাগ ওইগুলো যদি লাগান তাহলে যাতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধে না হয়। প্লাস কোম্পানি এটাও বলছে যে এই যে ক্লাচের এই যে অ্যাকশনটাকে এটা আর একটু সফট করা হচ্ছে, সো দ্যাট লং রাইডের জন্য ওই ফটিকটা যেন এখানে না ফিল হয়। আচ্ছা, এবার এতগুলো চেঞ্জ হয়ে গেল, এবার প্রাইসের ব্যাপারটা কি সেটাও বলে দিই। আগের 411 থেকে মোটামুটি 10 থেকে 18,000 টাকা পর্যন্ত কিন্তু এখন চেঞ্জ আপনি পাবেন। আচ্ছা, যেরকম আপনাদের আমি ট্রেল ভার্সনটা বলেছি যেখানে আপনি কালার ডিফারেন্ট অ্যান্ড দেন বলেছি স্পোক হুইল পাবেন, সেখানে আপনাদেরকে আজকের ডেটে দাঁড়িয়ে 2,50,000 টাকা পর্যন্ত অন রোড পে করতে হতে পারে কলকাতাতে আমি বলছি। অ্যান্ড দেন এই যে ফোর্স মডেল যেখানে ট্রেলের থেকে কালার আলাদা, অ্যান্ড দেন এখানে আপনি স্পোক হুইল পাচ্ছেন, এখানে অ্যালয় হুইল পাচ্ছেন, এখানে আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি 2,58,000 পর্যন্ত কিন্তু অন রোড পে করতে হবে। ঠিক আছে, তো কালার কি আছে, কি কি পুরো ডিফারেন্স সেগুলো আপনাদের বলে দিয়েছি। এবার চলুন দেখা যাক যে ওভারঅল এখানে আমরা কি কি জিনিস পাচ্ছি আগের তুলনায়। ঠিক আছে, আগে কি ছিল এখন কি আছে। রয়্যাল এনফিল্ডের লোগো, ঠিক আছে, অ্যান্ড দেন অলরেডি হেডল্যাম্পের ব্যাপারটা আপনাদেরকে আমি বলেছি। আগের মতন এখনও 41 mm টেলিস্কোপিক ফোক উইথ দিস বেলো যেটা আমরা পাচ্ছি 190 mm বলতে পারেন যে এখানে ট্রাভেলের সাথে, মানে দেখুন স্ক্র্যাম, ঠিক আছে, মানে এটা অফ রোডেও চলবে অন রোডেও চলবে। সো কতটা ভালো সাসপেনশন খেলছে ওটাকে আমরা অফ রোডে বেসিক্যালি টেস্ট করবো। অ্যান্ড দেন অফ রোডে যাওয়ার জন্য এখানে এই যে সাপোর্ট করার জন্য ট্রেড প্যাটার্নটাও আপনারা এখানে পাচ্ছেন, কিন্তু টায়ারে এখানে কোনো চেঞ্জ হয়নি। আগে যেরকম আমরা এখানে 100/90 সেকশনে উইথ 19 ইঞ্চেস অফ হুইল পাচ্ছিলাম, এখনও এটাই পাচ্ছি, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু টিউবলেস আছে, আর যদি স্পোকে যান তাহলে কিন্তু ওটা আপনি টিউব টায়ার পাবেন। ঠিক আছে, সো টায়ার কোনো চেঞ্জ হয়নি যদি আপনি সাইজ দেখেন। আর আগের মতন এখনও বলতে পারেন যে এখানে আপনারা 300 mm এর বড় একটা ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার পাচ্ছি, এটাতে কোনো চেঞ্জ হয়নি। এবিএস এখানে আছে, অলরেডি আপনাদেরকে বলেছি, রিফ্লেক্টরটা এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে কিন্তু ভালো এই বলতে পারেন যে এই মেটালিক ব্যাস প্লেট পাচ্ছে, সো দ্যাট ইঞ্জিনটা যেন গার্ড থাকে। আর 5 স্পিড ছিল, 6 স্পিড গিয়ার বক্স এখন হয়েছে, ওটা অলরেডি আপনাদের বলেছি। অ্যান্ড দেন যদি আপনারা এখানে রিয়ার পোর্শনে আসেন একবার, আবার আমি এখানে কিটাকে অন করি সো দ্যাট রিয়ার ভিউটা যেন দেখাতে পারি। টেল ল্যাম্পটা খুব যে বেশি চেঞ্জ হয়েছে সেটা আমি এখানে বলবো না, ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন। এখানে এই যে বাল্বটার ইন্ডিকেটার নন ফ্লেক্সিবল, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টারের ওপরে কিন্তু দুটো এখানে এলইডি জ্বলছে নাম্বার প্লেটটাকে এখানে ইলুমিনেট করার জন্য। অ্যান্ড দেন যদি দেখেন রিয়ার সেকশনে আগের মতন টায়ার কিন্তু এখনও এখানে রাখা হয়েছে 120/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ঠিক আছে, আর তারপরে ফ্লোটিং এখানে বাইব্রেক ক্যালিপার আর 240 mm এর ডিস্ক উইথ লিঙ্কেজ টাইপ বলতে পারেন এখানে মোনোশক সাসপেনশন উইথ, ইফ আই এম নট রং, 180 mm এখানে আপনারা বলতে পারেন ট্রাভেল পাবেন। এবার কত ভালো সাসপেনশনটা খেলছে আবার বলছি, এটা কিন্তু আমরা আগে চালানোর টাইমে দেখবো। আচ্ছা, এবার যদি দেখেন এখানে সাইডের এই পোর্শনটাতে দেখতে পাচ্ছেন কত বড় একটা সারি গার্ড আছে। এখানে বলতে পারেন যে বক্স সেকশন, সুইংগাম, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, সব কিছু আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে সিট যদি দেখেন এখানে কোনো চেঞ্জ হয়নি। আর কুশিংটার ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু যদি হাইট দেখেন মোটামুটি 795, ঠিক আছে, সো খুব বেশি হাইটও না। আর যদি আপনার হাইট মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে চালাতে খুব একটা আপনার যে প্রবলেম হবে সেটা আমি বলবো না। আর এরপরে যদি ট্যাঙ্ক দেখেন আগের মতনই আছে, মোটামুটি 15 লিটারে, আর মাইলেজ 25 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন আগের মতনই 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখনও এখানে পাবেন। আচ্ছা, ওয়েট যদি দেখেন মোটামুটি 2 কিলো মতন এখানে চেঞ্জ হয়েছে, 187 কিলোগ্রাম মতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হ্যান্ডেলবার খুব একটা চেঞ্জ হয়নি, এটার ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে বলবো। অ্যান্ড দেন এটাকে এখানে অন করি, এখানে হাই বিম লো বিম পাস লাইটের যে সুইচটা আপনারা এখানে পাচ্ছেন, এখানে টার্ন সিগন্যাল, হর্নটা খুব বেশি লাউড বলবো না। আর এখানে ইঞ্জিন কিল সুইচ, এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু E20 স্টিকারিং আছে, সো ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। এরপর যদি মিটার কনসোলটা দেখেন, এটাও পুরোপুরি সেম, পুরো অন করলে পুরো একটা এখানে সোয়াইপ নেবে। আর এটাকে এখানে টগল করার জন্য এখানে একটা আই বাটন আপনারা পাচ্ছেন। এই যে এখানে দেখুন ওডোমিটার আসছে, ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ F, এই নর্মাল এই জিনিসগুলো আপনাদের দেখাবে। ঠিক আছে, আর তারপরে যদি দেখেন এখানে স্পিডোমিটারটা আছে, ট্যাকোমিটার পেলে হয়তো আরও ভালো হতো। তারপরে এখানে ফিউল গেজ সেন্সারটা আছে, আর এখানে এই যে বলতে পারেন যে এখানে ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ABS সেন্সার, ব্যাটারি সেন্সার, নিউট্রাল পজিশন সেন্সার, এই সবগুলো আপনারা কিন্তু এখানে আগের মতনই পাচ্ছেন। আর তারপরে ওই হালকা একটু বলতে পারেন যে রেট্রো ফিলটাকে মেনটেন করার জন্য এই যে এই গোল মিরর আগেও ছিল, এখনও পাচ্ছেন। সো দেখুন মোটামুটি কিন্তু বাইকটাতে কি আছে না আছে আমরা কিন্তু এখানে ডিসকাশন করে নিয়েছি। তবে চলুন এবার যাওয়া যাক রাইড রিভিউতে, দেন দেখা যাক যে স্ক্র্যাম অন রোডও চেক করে দেখবো, অফ রোড এটাকে চেক করে দেখবো বন্ধুগণ। তবে এবার আমরা এখানে শুরু করবো উইথ অফ রোড, বিকজ অন রোড পারফরমেন্স প্রতিটা বাইকেরই দেখেন, আর স্ক্র্যাম্বলার অফ রোড অন রোড দুটোতেই দক্ষতা। ঠিক আছে, কীরকম চলুন দেখি। এই যে বসলাম,
সিট হাইট 795, কিন্তু ট্রাস্ট মি আপনি একটা উঁচু সিটে বসে আছেন এটা মনে হবে, যদিও বা খুব বেশি সিট হাইট নয়, ঠিক আছে। আর আপনার হাইট যদি 5'4" পর্যন্ত হয়ে থাকে, ম্যানেজ করতে আপনার খুব একটা প্রবলেম এখানে হওয়ার কথা নয়। আর সিট ইজ স্পেশিয়াস, কমফোর্টেবল, আপনি বা প্লেনের সাথে বসলেও আপনার কোনো এখানে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর চলুন এবার দেখা যাক, এখান দিয়ে স্টার্ট করব। এই যে ভালোই গর্ত আছে, কিন্তু আপনাদের আমি এখানে ছোট ছোট শর্টস নিয়ে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন কতটা এখানে গর্ত আছে। আর এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কিন্তু একদম দারুণ টেস্ট হচ্ছে। 200 mm যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি বলবো আপনাকে, মানে এত সুন্দর, মানে টাচ করছে না কিন্তু নিচে। আর একটা কথা, সাসপেনশন কি খেলছে মাইরি এখানে, ঠিক আছে, দারুণ খেলছে সাসপেনশন। আর যদি আমি এরকম করে এর ওপর দিয়ে চাপিয়ে দিই কী হবে, এই যে কিছুই হবে না। আচ্ছা, পারলে আমি এখান দিয়ে চাপিয়ে দিতাম, কিন্তু ওটা সোজা, মানে আমি তুলতে পারবো না, আমি এখান দিয়ে চাপিয়ে দিতাম আপনাদের দেখানোর জন্যে। আর এই দেখুন, মানে স্লিপ কি করছে, হালকা একটু ফ্রন্ট ব্রেকটা দেখবো। ও এবিএস আসছে, কিন্তু এবিএস আসছে। আর এই যে এর উপর দিয়ে চাপিয়ে দেবো, এর উপর দিয়ে চাপিয়ে দিই। ও মাই গড, পাওয়ার ডেলিভারি ইজ জাস্ট অসম। আচ্ছা, এইগুলোর উপর দিয়ে নিয়ে যায় এবার। ও পড়ে যাচ্ছিলাম কেন ভাই, এই যে দেখছেন, দিস ইজ জাস্ট অসম। আর এই যে ওপরেটা উঠে পড়লাম, পাওয়ার ডেলিভারিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এবার সাসপেনশন আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ঠিক আছে, হালকা এবার ব্রেকিংটাও এখানে দেখবো, ঠিক আছে। ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড, হালকা এবিএসটা এসছে। এবার চলুন রিয়ার ব্রেকটাকেও প্রেস করে দেখবো। আর একটা অফরোডিং প্যাচ আছে, এখানে নিয়ে আসবো আগে, ঠিক আছে। এখানে হালকা এই যে, হ্যাঁ রিয়ারেও কিন্তু এবিএস এসছে, বিকজ আমি কিন্তু এটাকে অফ করিনি। আর এই যে এবার যদি আমি এদিকে নিয়ে যাই, হালকা যদি আমি দাঁড়িয়ে যাই, কি ফিল হচ্ছে, ও এটাও কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, এদিকে কিছু খালি আছে দেখতে পাচ্ছি, এই যে এখান দিয়ে নিয়ে নিই। মাই গড, রেসপন্স ইজ জাস্ট গ্রেট। আর একটা ব্যাপার, 187 কিলোগ্রাম ওয়েট চালানোর টাইমে কিন্তু আপনার ফিল একদমই হচ্ছে না, ঠিক আছে। আর এই যে মানে আমি বাইকটাকে, ধরুন এই 450 সিসি বাইক তো প্রতিদিন চালানো হয় না, তাই না, 150-200 পর্যন্ত রিভিউর জন্য বেশিরভাগ ইউজ করা হয়। এই যে কত সুন্দরভাবে চলে আসলো, কিন্তু আমার কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম এই বাইকটার সাথে ফিল হচ্ছে না, ঠিক আছে। সো অ্যাক্সিলারেশন কীরকম আগে বলবো, কিন্তু ব্রেকিং, সাসপেনশন অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স তিনটেই কিন্তু আপনার অফরোডিংয়ে এখানে যথেষ্ট ভালো। আর একবার ব্রেক মেরে দাঁড় করিয়ে দিই, এই যে ফ্রন্ট ব্রেক। আর চলুন তবে এবার অফরোডে দেখে নিয়েছেন অনরোড কীরকম পারফরমেন্স দিতে পারে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুগণ, এখানে অনরোড পারফরমেন্সের জন্য আপনাদের জন্য ফোর্স, এই যে গ্রে কালারটা, এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। একবার 360 ভিউ এই যে বাইকটা, এটা একবার নিয়ে নিন আপনারা, ঠিক আছে। দেখতে কিন্তু এই বাইকটাও যথেষ্ট সুন্দর। এবার বসার পরে ফিলটা কিন্তু ওই রকমই, যেরকম বলেছিলাম আপনাদের, যে আপনি 795 হয়তো বসছেন, কিন্তু যথেষ্ট উঁচু সিটে বসছেন, এটা আপনার ফিল হবে। সিট ইজ কমফোর্টেবল, স্পেশিয়াস, ঠিক আছে, আপনার বা প্লেনে অসুবিধা হবে না। হ্যান্ডেলবার যথেষ্ট চড়া, রিয়ার ফিটেড ফুটপেগ, আর আপনি অলমোস্ট আপরাইট, মানে একদমই হালকা একটুখানি ঝুঁকছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে আর টাইম ওয়েস্ট না করে রাইডটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ঠিক আছে, সেকেন্ড গিয়ার। এই যে টর্ক যে ব্যাপারটা দেখছেন, টর্ক যেটা বাড়ানো হয়েছে না, ডেফিনেটলি আপনি যদি স্ক্র্যাম 411 থেকে এটা যদি আপনি চালিয়ে দেখেন, এখানে কিন্তু টর্কটা আপনার ফিল হবে, ঠিক আছে। আর এরপরে দেখুন ক্লাচটা, যেটা কোম্পানি বলছে হালকা একটু সফট করা হয়েছে আগের তুলনায়। আর গিয়ারটা দেখুন হালকা একটু এফোর্ট দিতে হচ্ছে আপনাকে, টাক করে ওই যে একটা রয়্যাল এনফিল্ডের সাউন্ড, ওটা আপনি পাচ্ছেন এখানে, ঠিক আছে। অ্যান্ড দেন যদি দেখেন এখানে কিন্তু আরামসে গিয়ার শিফটিং হচ্ছে, ফাঁসছে না কিন্তু কোথাও গিয়ার। সো এবার দেখুন এর যে অ্যাক্সেলারেশন টেস্ট, চলুন সেটা করে নিই, তারপর এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা আগে কথা বলছি। $60 crossed, time for 100 crossed, 120 देखते हैं। also crossed। দেখুন বন্ধুগণ, সোজা কথা, এখানে স্মুথনেসটা কিন্তু ইনক্রিজ হয়েছে। 95-100-এর ওই জায়গাটাতে গিয়ে কিন্তু আপনি এখানে মানে হালকা একটা বাস পাচ্ছেন, তাও যে খুব বেশি ইরিটেটিং সেটা কিন্তু আমি একদমই বলবো না, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে
দেখুন অ্যাক্সিলারেশন ডেফিনেটলি ইটস লিটল বেটার দ্যান দ্য প্রিভিয়াস ভার্সন স্ক্র্যাম 411। আর দেখুন এটাও একটা ব্যাপার আছে যে 6th গিয়ার যেটা অ্যাড করা হয়েছে নট বিকজ অফ দ্য স্পিড, 6th গিয়ারটা অ্যাড করা হয়েছে যাতে স্মুথনেসটাকে আরও বাড়ানো যায়। 6th গিয়ারে গিয়ে যদি আপনি হাইওয়েতে ক্রুজ করেন 80-90-100 কিলোমিটার স্পিডে স্মুথনেসটা আপনি আরও ওখানে বেটার পেতে পারেন, ঠিক আছে। আর এবার তবে গাড়িটাকে দাঁড় করিয়ে আপনাদের সাথে আরেকটা কথা আমি বলতে চাইবো। দেখুন এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট এখানে এই যে সেফটি ব্যাপারে যদি কথা বলি, স্মুথনেসের সাথে স্টেবিলিটিটা কীরকম, যথেষ্ট ভালো, স্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই, ইঞ্জিন হিটিং আপনি খুব একটা পাবেন না। আর তারপরে আমি যদি বলি আপনাকে সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজ, মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত কিন্তু মাইলেজ আপনি এখানে পেয়ে যাবেন। আর দেখুন এবার যেটা করব সেটা হচ্ছে ব্রেক টেস্ট। এবার এটাকে পার করি, আগে সাসপেনশনের ব্যাপারটা পরে কথা বলছি, কিন্তু হ্যাঁ এটাকে নিয়ে যাব মোটামুটি ওই 70 পর্যন্ত। অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই। দেখুন 300 mm এর ফ্রন্টে যে ব্রেকটা না যথেষ্ট ভালো ব্রেকিং হচ্ছে, ঠিক আছে। আর আগের তুলনায় এখন একটু ইমপ্রুভডই আপনি বলতে পারেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এবিএসের খুব একটা ইনক্লুশন বুঝতে পারেনি। তার মানে এটা নয় যে এবিএস খারাপ বা ব্রেক খারাপ, হয়তো গাড়িটা ফেসলাতো না সেই জন্য এখানে এবিএসটা কিক ইন করেনি। তার মানে এটা একদমই না যে আপনার এবিএস খারাপ, ঠিক আছে। আর চলুন এবার তবে আমরা যে রিয়ারের ব্রেকটা সেটাকেও এখানে ইউজ করে দেখি। হ্যাঁ মোটামুটি ওই ধরুন 60-র কাছাকাছি গিয়ে মেরেছি। দেখুন রিয়ার ব্রেকে যেরকম মোটামুটি প্রতিটা বাইকেই বলি এটা ওই প্রোগ্রেসিভ নেচারেরই, ঠিক আছে। মানে যখন রিয়ার ব্রেকটা করলাম এক্সট্রিম মারার পরে অনেকটা পরে কিন্তু আমি ওই এবিএসটা বুঝতে পেরেছি, ঠিক আছে। চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি। রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক মোটামুটি 60-র ওপরে। এই দেখুন এখানে কিন্তু আমি এবিএসটা ভালোই বুঝতে পেরেছি। আর ওভারঅল ব্রেকিং যদি দেখেন আমার মনে হয় যথেষ্ট সুন্দর আপনি একটা ওভারঅল ব্রেকিং কিন্তু এখানে পাবেন, এটা নিয়ে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর সাসপেনশনটা দেখুন আমি আপনাকে ক্লিয়ার একটা কথা বলে দিই যে অন রোড পারফরমেন্স আপনি যখন টার্নগুলো করছেন, মানে ছোটো জায়গাতে ইউ টার্ন নিচ্ছেন, আপনার ওয়েটের জন্য কোনো অসুবিধা হচ্ছে না বা আপনি কনফিডেন্স লুজ করছেন না যে পড়ে যাবো এরকম কোনো একটা ফিল, বা এই যে অনেক মাল্টিপল যে আপনি দেখলেন আমি বাম্পাসের উপর দিয়ে আসলাম ওখানে কিন্তু হালকা ওই জার্কটা ফিল হচ্ছে। কিন্তু অলরেডি আমি আপনাদেরকে অফরোডে বলেছি যে অফরোডের টাইমে কিন্তু আমার কোনো রকমের এখানে ওই খুব বেশি যে জার্ক সেটা ফিল হয়নি, যথেষ্ট ভালো খেলেছে কিন্তু সাসপেনশনগুলো। ফ্রন্টে 190 অ্যান্ড রিয়ারে 180 mm এর যে ওই বলতে পারেন প্লেটটা দেওয়া আছে যথেষ্ট ভালো কিন্তু এখানে কাজ করছে। তো অফরোড হোক বা অনরোড বলতে পারেন দুটোতেই যথেষ্ট ভালো আপনি একটা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে পেতে চলেছে, এটা নিয়ে কোনো রকমের কোনো কথা হবে না। আর দেখুন এবার ওভারঅল ফিলটা যদি আপনাদেরকে আমি বলি, আমি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতে পারবো যে দেখুন অন রোড, হাই রোড, ডেলি রাইড, সিটি কমিউট ঠিক আছে। আর অলরেডি বলেছি অফ রোডে যদি আপনি যান ওখানেও কিন্তু আপনি ভালো মতন কিন্তু ওই একটা ফিল পাচ্ছেন যে মানে পড়ে যাব বা সাসপেনশন প্রচণ্ড টাইট এইরকম ফিল কিন্তু আপনার হচ্ছে না। সো যদি আপনি ওকেশনাল অফ রোডেও যেতে চান অন রোডের সাথে আমার মনে হয় আপনি করতে পারেন, ঠিক আছে। আর দেখুন ডেফিনেটলি ব্রেকিংটা কিন্তু একটু ইনক্রিজ এখানে হয়েছে আগের যদি স্ক্র্যাম 11-এর তুলনায় যদি আপনি এখানে এই স্ক্র্যাম 440টাকে দেখেন। তবে চলুন কনক্লুশনের ব্যাপারটা এবার কথা বলা যাক, বিকজ বাইকের ব্যাপারটা অনেকটা কথা হয়ে গেছে। চলুন তাহলে কনক্লুশনে দেখা হোক। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন কম্পিটিশনে কিন্তু শুধুমাত্র স্ক্র্যামলারই দেখবো, ঠিক আছে। রোডস্টার শুধুমাত্র দেখবো না, বা শুধুমাত্র বলতে পারেন যে এখানে অফরোডিংয়ের জন্য যে হিমালয়ান বা বলতে পারেন অফরোড বাইক সেগুলো দেখবো না, স্ক্র্যামলারটাকে এখানে মেন টার্গেট করবো। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কাছে ট্রায়াম্পের স্ক্র্যামলার 400X আছে, বা বলতে পারেন ইএসজির কিন্তু স্ক্র্যামলার আছে। এবার দেখুন এই বাইকটার ব্যাপারে সবথেকে প্রথমে বলি, মানে অলরেডি আমি রাইডের টাইমে আপনাদেরকে বলেছি আফটার দিস আপডেট স্পেশালি 6th গিয়ার হালকা একটুখানি আপনি ওই ভাইব্রেশন ব্যাপারটাতে একটু যে এটা বেটার হয়েছে, স্মুথনেসটা ওটা বুঝতে পারছেন। 6th গিয়ারটাকে বেসিক্যালি ইউজ করা হচ্ছে ফর ট্যুরিং, ঠিক আছে। অ্যান্ড দেন অলরেডি বলেছি এই যে সেকশনটা এটাকে আরও বেটার করা হচ্ছে সো দ্যাট ওই ট্যাঙ্কগুলো ওখানে যেন ভালো মতন টাঙানো যায়। বাট এখানে বলা হচ্ছে যে ব্লুটুথও ইউজ করা যাবে যদি আমি এখানে ন্যাভিগেশনটা ইউজ করতে চাই তাহলে, ঠিক আছে। আর যেরকম আপনাদেরকে আমি অলরেডি এখানে বলেছি লাইটটা এখানে চেঞ্জ হয়েছে, 6th গিয়ার তো এসছেই এখানে, ঠিক আছে। চালিয়ে কিন্তু ডেফিনেটলি মানে এমন হ্যাভক কিছু না, কিন্তু হালকা একটা ডিফারেন্স কিন্তু স্ক্র্যাম 4-এর থেকে, স্ক্র্যাম 11-এর থেকে 440-তে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু জিনিস একটু বেটার হয়েছে, ঠিক আছে। দেখুন আমি সোজা কথা বলবো, আপনার যদি এরকম একটা বাইক প্রয়োজন হয়ে থাকে, আর মানে বলবো রয়্যাল এনফিল্ড অ্যাজ এ ব্র্যান্ড যদি আপনি ওন করতে চান এরকম একটা বাইক যেখানে ডেলি রাইড, সিটি রাইড, ঠিক আছে, বা বলতে পারেন লং রাইডস অন হাইওয়েজ, কিন্তু আপনি কখনো কখনো এরকম একটা অফ রোড সিচুয়েশনেও আপনি যেতে চান, ঠিক আছে। আর বাজেট যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি 2,50,60-এর মধ্যে যেতে, আমার মনে হয় এই বাইকটা কিন্তু ইজ ওয়ান অফ দ্য বেস্ট। চালিয়েও কিন্তু যথেষ্ট ভালো, ওয়েট কিন্তু এমন বেশি কিছু মনে হচ্ছে না। এইবার দেখুন 6 স্পিড গিয়ার বক্স আছে তিনটেতেই, ট্রায়াম্ফ হোক, ইএসডি হোক বা এখানে,
কিন্তু যদি আপনার একটু বেটার পারফরমেন্স প্রয়োজন হয় আপনি ESD তেও যেতে পারেন, বিকজ পাওয়ার ওখানে দেখুন, হ্যাঁ ওখানে কিন্তু হালকা ভাইব্রেশন পাবেন। পাওয়ার ওখানে মোটামুটি 30 PS আর 28 PS এর ওখানে টর্ক আছে। আর তার উপরে যদি আপনি যান তাহলে তো ট্রায়াম্ফ বসেই আছে ওখানে, কিন্তু প্রাইস ওটা আরও বেশি, 3,20,000 60,000 টাকা পর্যন্ত বেশি। এবার দেখুন প্রাইস বেশি তো পারফরমেন্সও আরও বেটার হবে। অ্যান্ড দেন ওখানে কিন্তু আপনি বলতে পারেন যে সেফটি, যেরকম ট্র্যাকশন কন্ট্রোল, ঠিক আছে, বা ভেহিকেল ইমোবিলাইজ, ওই জিনিসগুলো আপনি বেটার পাচ্ছেন। ঠিক আছে, তো দেখুন সব অপশন আপনাদের বলে দিয়েছি, বাইকের পজিটিভ নেগেটিভ এভরিথিং আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা কি ভাবছেন, এই বাইকটা কিনবেন আপডেটের পরে, নাকি এখন আপনি স্ক্র্যাম্বলার 400X ট্রায়াম্ফের বা ESD স্ক্র্যাম্বলারের সাথে যেতে হবে? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট, চ্যানেলটা একদমই নতুন, ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি প্লিজ লাইক, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতেও প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।